আসসালামু আলাইকুম। আমি সামিয়া সুলতানা রিদি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিভার্সাল গভর্নেন্স থিওরি। আমাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য কিছু রেগুলেটরি বডির দরকার হয়, যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং একজন মানুষ অন্য একজনের অযাচিতভাবে কোনো ক্ষতি না করতে পারে। ছোট পরিসরে বলতে গেলে বাংলাদেশ গভর্নমেন্ট কিছু আইন প্রবর্তন করেছে, যেগুলো মেনে চলতে বাংলাদেশের প্রতিটি মানুষ বাধ্য। যদি সেই আইনগুলো মেনে না চলে তাহলে তার জন্য নির্দিষ্ট পানিশমেন্ট রয়েছে। ঠিক একইভাবে বৃহৎ পরিসরে যখন বিভিন্ন একটি কান্ট্রি অন্য একটি কান্ট্রির সাথে যোগাযোগ স্থাপন করে, সেখানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, একটি কান্ট্রি অন্য একটি কান্ট্রির ক্ষতি না করতে পারে, তার জন্য বর্তমানে পৃথিবীতে কিছু এক্সিস্টিং রেগুলেটরি বডি রয়েছে, যেরকম জাতিসংঘ, IMF এবং WTOর মতো সংস্থাগুলো। কিন্তু এই সংস্থাগুলোর কিছু লুপহোলস রয়েছে। এখানে একচেটিয়া বা কম্পারেটিভলি বড় কান্ট্রিগুলো বেশি সুবিধা পাচ্ছে এবং ছোট কান্ট্রিগুলো তাদের ভয়েস আপরেজ করার সুযোগ পাচ্ছে না। আর এর জন্যই আমাদের ইউনিভার্সাল গভর্নেন্স থিওরি, যেখানে দ্য ওয়ার্ল্ড উইল বি গভর্ন ফেয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি। ইউনিভার্সাল গভর্নেন্স থিওরি নিউ গ্লোবাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, যা আমাদের মডার্ন ওয়ার্ল্ডের প্রবলেমগুলোর ইফেক্টিভ সলিউশন দিবে। আমরা ইউনিভার্সাল গভর্নেন্স থিওরিকে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বলতে পারি, যা আমাদের বিশ্বের কমপ্লেক্স ইস্যু যেরকম ক্লাইমেট চেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্টলি জিওপলিটিক্যাল কনফ্লিক্টস, ইনইকুয়ালিটি এবং টেকনিক্যাল রিস্কের মতো প্রবলেমগুলোর সলিউশন দিবে। বর্তমান যেসব প্রতিষ্ঠান বিশ্ব পরিচালনা করছে তারা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। তাই আমাদের ইউনিভার্সাল গভর্নেন্স থিওরি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একটি রূপান্তরমূলক ও সমন্বিত কাঠামোর কথা বলছে। Why a new governance model is needed for our future? বর্তমানে ইউনাইটেড নেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মতো সংস্থাগুলো অনেক সমস্যার সমাধান করতে ব্যর্থ হচ্ছে। ভেটো ক্ষমতা, বৈষম্যমূলক ভোট ব্যবস্থা এবং আইনের অকার্যকারিতার কারণে জলবায়ু সংকট, গ্লোবাল হেলথ থ্রেটস, অর্থনৈতিক বৈষম্য এবং ডিজিটাল সার্ভিলিয়েন্সের মতো হুমকিগুলো আরও বেড়ে যাচ্ছে। ইউনিভার্সাল গভর্নেন্স থিওরি একটি এমন কাঠামো প্রস্তাব করছে যেখানে ন্যায় বিচার, প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তব আইন প্রয়োগ একসঙ্গে চলবে। কোর প্রিন্সিপালস অফ ইউনিভার্সাল গভর্নেন্স থিওরি। একটি টেকসই বৈশ্বিক শাসন ব্যবস্থার জন্য আমাদের তিনটি প্রিন্সিপালের দরকার হয়। এক, এনফোর্সেবিলিটি বা আইন প্রয়োগযোগ্যতা। এর মানে হলো নিয়ম না মানলে শাস্তির ব্যবস্থা থাকবে। যদি এমন হয় গ্লোবাল আইনগুলো না মানলে কোনো শাস্তির ব্যবস্থা নেই, তাহলে প্রত্যেকটা কান্ট্রি নিজের স্বার্থ অনুযায়ী কাজ করবে, যেটা বর্তমানে শক্তিশালী রাষ্ট্র বা বড় কোম্পানিগুলো করে থাকে। কিন্তু যদি শাস্তির ব্যবস্থা থাকে, যেরকম জরিমানা হতে পারে, ট্রেড নিষেধাজ্ঞা হতে পারে বা এই ধরনের শাস্তি হয়, তাহলে সবাই কিন্তু নিয়ম মানতে বাধ্য হবে। একই সাথে আমরা বলতে পারি আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তার পানি নিয়ে একটি চুক্তি হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই এখানে শুধু চুক্তি হয়েছে, আমরা কিন্তু তিস্তার পানি সেভাবে পেয়ে থাকি না। এবং দুই, ন্যায্যতা বা ইকুইটি। এখানে সাধারণত বলা হয়েছে দুর্বল ও কম্পারেটিভলি ছোট দেশগুলোর অধিকার রক্ষার কথা। তিন, অ্যাকাউন্টেবিলিটি বা বৈশ্বিক জবাবদিহিতা। প্রত্যেকটা কান্ট্রির উপরে যে দায়িত্বগুলো রয়েছে সেক্ষেত্রে তাদেরকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এবং আমাদের এই ইউজিটি মডেলে এই অ্যাকাউন্টেবিলিটি প্রত্যেকটি রাষ্ট্র, কোম্পানি, এমনকি AI সিস্টেমকেও জবাবদিহিতার আয়তায় আনা হবে। এবং এই ধারণাই আমাদের ইউনিভার্সাল গভর্নেন্স থিওরির কেন্দ্রবিন্দু। ইউজিটি মডেলকে কিছু ফিলোসফিক্যাল ইন্সপিরেশনের সাথে অ্যালাইন করতে পারি। যেরকম জন রলস বলেছেন, আমরা যখন কোনো নিয়ম তৈরি করব বা আইন তৈরি করব, আমরা যাতে না দেখি আমার সেই আইনটা কার উপরে অ্যাপ্লাইড হবে, সেটা কোনো গরিব মানুষের উপরে অ্যাপ্লাইড হবে না, সেটা কোনো ধনী মানুষের উপরে অ্যাপ্লাইড হবে, কিংবা সে কি নারী নাকি সে পুরুষ। তার মানে সে বলতে চেয়েছেন আমরা যখন আইন তৈরি করব তখন যাতে আমাদের ভবিষ্যতের অবস্থানটা গোপন রাখা হয়, আর যখন আমরা এই কাজগুলো করব তখনই আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
আমরা যাকে ফিলোসফার কিং বলে থাকি বা প্লেটো বলেছেন, আমাদের আইন বা আমার পলিসি এমন কাউকে দিয়ে তৈরি করতে হবে, বা আমাদের নেতৃত্বটা এমন কারো হাতেই থাকা উচিত যার জ্ঞান, নৈতিকতা ও দূরদৃষ্টি আছে। তবে এখানে আমাদের ইউনিভার্সাল মডেলের সাথে একটু ডিফারেন্স হয়, কারণ আমাদের ইউনিভার্সাল গভর্নেন্স থিওরি বলেন বিশেষজ্ঞদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমরা যখন কোনো আইন তৈরি করব তখন আমার জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে। এবং সিকিং বলেছেন আমরা যখন কোনো আইন তৈরি করব তখন আমরা যাতে সবাই মিলে আইনটা তৈরি করি। এখানে আমার আন্তর্জাতিক নীতি নির্ধারক থাকতে পারেন, আমার এনজিও থাকতে পারে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং আদালত, এবং একই সাথে আমার জনগণ যখন একত্রে কাজ করবে তখন আমার মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ইউনিভার্সাল গভর্নেন্স থিওরির 4টি কি স্ট্রাকচারাল প্রিন্সিপাল রয়েছে। 1. প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে একটি দেশের বৈশ্বিক প্রতিনিধিত্ব বা গ্লোবাল লিডারশিপ নির্ধারিত হবে সেই দেশের জনসংখ্যা, অর্থনৈতিক অবদান ও প্রযুক্তিগত সক্ষমতার উপর ভিত্তি করে। বর্তমানে জাতিসংঘ বা অন্যান্য বৈশ্বিক ফোরামে কিছু শক্তিশালী দেশ সবকিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমাদের ইউনিভার্সাল মডেলে বড় দেশের পাশাপাশি ছোট দেশগুলোকেও ন্যূনতম প্রতিনিধিত্ব দেওয়া হবে। 2. বাইন্ডিং লিগাল এনফোর্সমেন্ট বা বাধ্যতামূলক আইন প্রয়োগ। ইউনিভার্সাল গভর্নেন্স থিওরির একটি আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে, যারা আইন না মানলে জরিমানা কিংবা নিষেধাজ্ঞা এমনকি আইনি ব্যবস্থা নিতে পারবে। এই ইন্টারন্যাশনাল কোর্টের প্রয়োজনীয়তা অনেক, কারণ বর্তমান বিশ্বে বড় দেশ বা যে কোম্পানিগুলো রয়েছে তারা নিজেদের ইচ্ছা মতো নিয়ম ভাঙে, কারণ শাস্তির কোনো ভয় নেই। স্বেচ্ছাচারী নিয়মে সবাই নিজেদের সুবিধা মতো চলে। ইউনিভার্সাল গভর্নেন্স থিওরির আন্ডারে যে আন্তর্জাতিক আদালত থাকবে তারা বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারবে। শাস্তির ধরনের মধ্যে পড়ে জরিমানা, ট্রেড নিষেধাজ্ঞা, ব্যাংকের হিসাব জব্দ, এবং এমন যদি কখনো হয় কোনো কান্ট্রি বা কোনো কোম্পানি পরিবেশের কোনো ক্ষতি করেছে, এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করেছে, তখন তা পুনর্গঠনের নির্দেশ দেওয়া হবে। 3. টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেবিলিটি বা প্রযুক্তি অভিযোজন যোগ্যতা। আমাদের ওয়ার্ল্ড ডে বাই ডে টেকনোলজিক্যালি অনেক ইমপ্রুভ হচ্ছে, তাই আমাদেরকে নতুন প্রযুক্তি যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, এমনকি ক্লাইমেট চেঞ্জ মডেলের মতো যে কমপ্লেক্স ইস্যুগুলো আছে এসবকে বোঝার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইনফরমেটিভ ডিসিশন নিতে সক্ষম এমন শাসন কাঠামো তৈরি করব। অর্থনৈতিক ন্যায্যতা বা ইকোনমিক ফেয়ারনেস। বর্তমানে দেখা যাচ্ছে অনেক বড় বড় কোম্পানিগুলো আছে যারা কর ফাঁকি দেয়, এবং একই সাথে অনেক দরিদ্র দেশ আছে যারা সম্পদ হারায় কিন্তু লাভ পায় না। এখানে বাংলাদেশের উদাহরণটা খুব সুন্দর করে দেওয়া যায়। বলা হয় বাংলাদেশ নীরব খনির দেশ, কিন্তু আমাদের বাংলাদেশের মাইনিং ডিপার্টমেন্টটা এখন অবধি সেরকমভাবে ইমপ্রুভ করতে পারেনি, যে কারণে দেখা যায় কোনো খনিজ উত্তোলন করার জন্য আমাদেরকে রাশিয়া বা চায়নার কাছে দ্বারমুখী হতে হয়, এবং সেখানে দেখা যায় কি তারা একটা টাকা তো আমাদের থেকে নেয়, এবং একই সাথে আমরা যেই খনিজটা উত্তোলন করলাম তারও কিন্তু পার্সেন্টেজ আমাদের থেকে নেয়। তো এক্ষেত্রে দেখা যায় কি তারাই লাভবান হলো, কিন্তু আমরা কম্পারেটিভলি ছোট দেশ এবং টেকনোলজিক্যালি আমরা পিছিয়ে আছি, তার জন্য আমরা কিন্তু আমাদের যে ন্যায্য লাভটা পাওয়ার কথা ছিল সেই লাভটা আমরা পেলাম না। ইউনিভার্সাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। আমাদের কোনো গভর্নেন্স সিস্টেম বা শাসন ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কে আইন তৈরি করবে আর কিভাবে তা কার্যকর হবে। তাই এই ইউনিভার্সাল গভর্নেন্স ফ্রেমওয়ার্কে একটি গ্লোবাল পার্লামেন্ট তৈরি হবে, যেটা হচ্ছে গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল বা জিজিসি, এবং এই গ্লোবাল গভর্নেন্স কাউন্সিলের আন্ডারে 3টি উইংস থাকবে: ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটি, গ্লোবাল ইকোনমিক জাস্টিস অথরিটি এবং গ্লোবাল এআই এবং টেকনোলজি অথরিটি। আমাদের গ্লোবাল গভর্নেন্স কাউন্সিলটা দরকার, কারণ গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল কিন্তু জাতিসংঘের মতো কেবল বক্তৃতা ভিত্তিক নয়, বরং বাস্তব ক্ষমতা প্রয়োগ করবে। যেহেতু আমরা একটি গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল নামে একটি পার্লামেন্ট তৈরি করলাম, তাই এই গ্লোবাল গভর্নেন্স পার্লামেন্টের যে আসন আমার নির্ধারিত বরাদ্দ থাকবে সেটা আমার যেই প্রপোর্শনে নির্ধারিত হবে সেটা হচ্ছে জনসংখ্যা, অর্থনৈতিক অবদান এবং প্রযুক্তিগত সক্ষমতা, এবং এই 3টি ক্যাটাগরি অনুযায়ী আমার এই পার্লামেন্টে একটা কান্ট্রির আসন বরাদ্দ হবে।
এবং আমার এই পার্লামেন্টে ছোট দেশগুলো যেরকম মাল্টা, এস্তোনিয়ার মতো দেশগুলোকে ন্যূনতম একটি আসন দিতে হবে যাতে কেউ বাদ না পড়ে। এবং আমার এই গ্লোবাল গভর্নেন্স কাউন্সিলের যে সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি সেটা হবে কোয়ালিফাইড মেজরিটি ভোটিং, মানে কোনো আইন পাশ হতে হলে আমার অ্যাটলিস্ট 60% ভোট লাগবে, নয়তো আমার এই পার্লামেন্টে কোনো আইন পাশ হবে না। আমাদের গ্লোবাল গভর্নেন্স কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনগণের অংশগ্রহণ। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে গণশুনানি হবে এবং এই সিদ্ধান্ত গ্রহণে যে কোনো নাগরিক বা যে কোনো প্রতিষ্ঠান, কর্পোরেশন তাদের প্রতিক্রিয়া, আপত্তি এমনকি মতামত দিতে পারবে। আমাদের গ্লোবাল গভর্নেন্স কাউন্সিলের একটি নীতি রয়েছে যেটাকে আমরা বলতে পারি সাবসিডিয়ারি নীতি। আমাদের এই সাবসিডিয়ারিটি নীতিতে যে সমস্যাটা স্থানীয়ভাবে সমাধান সম্ভব বা যেটা জাতীয় পর্যায়ে আমরা সমাধান করতে পারি, সেই সমস্যাটা আমরা কেবল ন্যাশনাল পর্যায়ে সমাধান করে ফেলবো। কিন্তু আমাদের এরকম অনেক সমস্যা থাকে যেটা একটি দেশ সমাধান করতে পারে না, বা যে সমস্যাটার কারণে শুধু আমার একটা দেশ এফেক্টেড হচ্ছে না, আমার পুরো পৃথিবী এফেক্টেড হচ্ছে, যেটাকে আমরা গ্লোবাল কনসার্ন বলতে পারি। যেরকম আমার প্যান্ডেমিকের কথা বলতে পারি আমি, এবং আমাদের যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তারপরে এই যে যুদ্ধগুলোতে কিন্তু আমার মানবাধিকার নষ্ট হচ্ছে, প্যান্ডেমিকে কিন্তু আমার পুরো পৃথিবী এফেক্টেড হয়েছে। তো এই ধরনের যে গ্লোবাল যে কনসার্নগুলো, গ্লোবাল যে ইস্যুগুলো আছে, এক্ষেত্রে কিন্তু আমার একটা গ্লোবাল ডিসিশনের দরকার হবে, এবং আমাদের গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল সেই জায়গাতেই তার কাজ করবে। তারা কোনো একটা কান্ট্রির ভেতরে যদি কোনো প্রবলেম হয় বা স্থানীয় বা জাতীয় বা ন্যাশনাল পর্যায়ের যে প্রবলেমগুলো, ওই প্রবলেমগুলো আমার গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল কিন্তু হ্যান্ডেল করবে না। আমার গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল একমাত্র গ্লোবাল ডিসিশনেই কিন্তু হস্তক্ষেপ করবে। এবং এই যে আমরা একটা সাবসিডিয়ারিটি নীতি মেনে চলছি, এবং আমার এই নীতির মাধ্যমে কিন্তু একটি রাষ্ট্র বা একটি কান্ট্রির সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে। এবং আমার এই গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল কিন্তু তখনই তার বৈশ্বিক হস্তক্ষেপটা করছে যখন কিন্তু তা একান্তই প্রয়োজন। গ্লোবাল গভর্নেন্স কাউন্সিলের আন্ডারে যে 3টি উইংস রয়েছে, তার মধ্যে একটি হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটি। আমরা আগে বলেছি যে গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল কোনো দেশের বা কোনো সমস্যা যেটা জাতীয় পর্যায়ে বা ন্যাশনাল পর্যায়ে সলভ করে ফেলা সম্ভব, সেই প্রবলেমগুলোতে আমার গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল কোনো ডিসিশন দিবে না। কিন্তু যেই প্রবলেমগুলো আমার গ্লোবাল কনসার্ন, সেই প্রবলেমগুলোতে আমার গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল হস্তক্ষেপ করবে। ঠিক একইভাবে আমার ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটিও কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। কিন্তু যদি এরকম হয় যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় যেটা বৈশ্বিক নিরাপত্তা, মানবাধিকার এমনকি আমার ক্লাইমেটের উপরে প্রভাব ফেলছে, তখন আমার এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটি কিন্তু হস্তক্ষেপ করবে। আমার ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটি আর 3টি প্রধান কাজ রয়েছে, বা তার কার্যপ্রণালী তিনটি সেক্টরে ভাগ করা যায়। এক, আদালতের বিচারিক ক্ষমতা, মানে হলো যে জুডিশিয়াল অথরিটির কথা বলা হয়েছে এখানে, এবং এই আদালতের যে বিচারিক ক্ষমতাটা থাকবে রাষ্ট্রের বিরুদ্ধে, এবং মানে কান্ট্রি টু কান্ট্রি ভার্সেস যেই হয় সেটা, এবং কর্পোরেশনের বিরুদ্ধে, এমনকি যেই অটোনমাস বা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সিস্টেমটা আছে এর বিরুদ্ধেও কিন্তু হবে। কিন্তু আমরা যদি বলি যে বর্তমানে যে আমার ইউনাইটেড নেশন রয়েছে বা এই সিমিলার যে আমার অর্গানাইজেশনগুলো আছে, এদের কিন্তু যে এই জুডিশিয়াল যে অথরিটিটা, এটা কিন্তু শুধু কান্ট্রি ভার্সেস কান্ট্রি থাকে। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটি এই তাদের বিচারিক ক্ষমতাটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে নিতে পারবে, কর্পোরেশনের বিরুদ্ধে নিতে পারবে, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর যে অটোনমাস সিস্টেমটা আছে এর বিরুদ্ধেও কিন্তু নিতে পারবে। এবং শাস্তির ধরন হতে পারে ট্রেড রেস্ট্রিকশন, ফাইন অথবা অর্থদণ্ড হতে পারে, এমনকি সম্পদ জব্দ হতে পারে। এবং যদি এরকম হয় যে কোনো পলিসিকে নষ্ট করছে, তাহলে কিন্তু বাধ্যতামূলক সংস্কার বা পলিসি ম্যান্ডেটস হতে পারে। এবং আমার ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটির কিন্তু একটি ইনভেস্টিগেশন টিম বা তদন্ত দল থাকবে, যেটাকে আমরা বলতে পারি গ্লোবাল ইনভেস্টিগেশন ইউনিট। এবং আমার এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে যে বিচারকরা থাকবেন, যারা আমার এই বিচারিক কার্যক্রমকে হ্যান্ডেল করবেন, তারা কিন্তু বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন আইনি পদ্ধতি থেকে আসবেন, যাতে আমার এখানে একটা ডাইভার্সিটি এবং একই সাথে মানে ব্যালেন্স বজায় থাকে। এবং যারা হচ্ছে এই যে জাজ হবেন আমার এই গ্লোবাল ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটির, তারা কিন্তু গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে তারপর আসবেন। এবং তাদের যে নির্বাচন প্রক্রিয়াটা, এটা হবে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া, যাতে তাদের হচ্ছে কোনো স্বজনপ্রিয়তা না থাকে এখানে। এবং এই জন্যই কিন্তু তারা বিভিন্ন অঞ্চল বা আইনি ব্যবস্থার মাধ্যমে আসবেন।
এবং আমার এই বিচারক বা জাজরা নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ পাবেন, সেটা 6 বছর হতে পারে, 5 বছর হতে পারে। এবং এই আমার জাজদের কিন্তু কোনো রাষ্ট্র বা কোনো কর্পোরেশনের সাথে পার্সোনাল সম্পর্ক থাকা যাবে না, যাতে তাদের কোনো স্বজনপ্রিয়তা কাজ না করে। এবং আমার এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটিতে এসে কারা মামলা দায়ের করতে পারবে বা কেস ফাইল করতে পারবে, রাষ্ট্র করতে পারবে, নাগরিক করতে পারবে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন করতে পারবে, ভুক্তভোগী ব্যক্তি করতে পারবে। এমনকি যদি এরকম হয় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কনসার্ন কোনো আইনজীবী মানে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এমন কিছু বর্তমানে হচ্ছে যেটা আমার ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির দিকে ঠেলে দেয়, তখন কিন্তু কোনো আইনজীবীরা এখানে এসে আমার কেস ফাইল করতে পারবে। আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটিটা কেন দরকার? আমরা যদি বলি যে জাতিসংঘের যে আন্তর্জাতিক আদালত রয়েছে, যেটাকে বলা হয় আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তা কিন্তু কাজ করে কেবল কান্ট্রি ভার্সেস কান্ট্রি, মানে রাষ্ট্র বনাম রাষ্ট্র নিয়ে কাজ করে। এবং এই যে তারা যে কাজ করছে এটা কিন্তু প্রায় ধীর এবং অকার্যকর। এবং একই সাথে আমরা দেখি যে এই যে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের যে 5টা হচ্ছে P5 পার্মানেন্ট মেম্বার রয়েছে, ইউএসএ, চায়না, ফ্রান্স, রাশিয়া এবং ইউকে, এরা কিন্তু ভেটো দিলে কিন্তু কোনো একটা সিদ্ধান্ত কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে কিন্তু জাতিসংঘের কিন্তু একটা এই 5টা কান্ট্রির কিন্তু একটা প্রভাব আছে, বা ভেটো পাওয়ারের মাধ্যমে কিন্তু তারা মানে যেটা স্বচ্ছ একটা প্রক্রিয়াকে কিন্তু তারা বন্ধ করে দিতে পারে, বা তারা যেটা চাইবে সেটাই হবে, যেটা আমরা ইউক্রেন বা রাশিয়ার যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের এই গ্লোবাল গভর্নেন্স কাউন্সিলের আন্ডারে যে আইসিজি এটা আছে, এখানে কিন্তু তা হবে না। আমরা কর্পোরেশন ভার্সেস কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করতে পারবো, আমরা অটোনমাস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের বিরুদ্ধে মামলা করতে পারবো, এবং একই সাথে আমরা রাষ্ট্র তো মামলা করতেই পারবো। এবং সেখানে কিন্তু কোনো যে বড় কান্ট্রিগুলোর প্রভাব বা ভেটো পাওয়ার এগুলো কিন্তু থাকবে না। এবং আমাদের এই যে আমরা যে কর্পোরেশন বা এআই সিস্টেমকেও কিন্তু একটা জবাবদিহিতার আয়ত্তে আনতে পারছি, যেটা কিন্তু আমার জাতিসংঘ পারছে না। এবার গ্লোবাল ইকোনমিক জাস্টিস অথরিটি, আমাদের এই যে বর্তমানে যে একটা কি বলে গ্লোবাল ইকোনমিক সিস্টেম আছে, এখানে কিন্তু কর ফাঁকি দেওয়া বা আয় বৈষম্য, বা যেটাকে আমরা ইনকাম ইনইকুয়ালিটি বলি, ইভেন অনেক কোম্পানি বা কর্পোরেট কিন্তু মানে বিভিন্ন কাজ করছে, যেটা হচ্ছে আমরা বলতে পারি কর্পোরেট অপব্যবহার বলতে পারি। এগুলোর বিরুদ্ধে কিন্তু মানে একটা ফেয়ার, ট্রান্সপারেন্ট এবং রোবাস্ট একটা ইকোনমিক ফ্রেমওয়ার্ক আমাদের তৈরি করতে হবে। এবং আমার এই গ্লোবাল ইকোনমিক জাস্টিস অথরিটি সেটাই করবে, একটা ফেয়ার, ট্রান্সপারেন্ট এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি করবে। এবং আমার এই গ্লোবাল ইকোনমিক জাস্টিস অথরিটি হবে একটি নতুন বিশ্ব অর্থনৈতিক প্রতিষ্ঠান, যেটি কাজ করবে তিনটি প্রধান দায়িত্ব পালন করবে। এক হচ্ছে কর্পোরেটের স্বচ্ছতা নিশ্চিত করা, যেরকম আমার বড় কোম্পানিগুলো কোথা থেকে আয় করছে এবং কত টাকা কর দিচ্ছে তা হচ্ছে উন্মুক্ত রাখতে হবে, এবং প্রতিটি যে বড় কোম্পানিগুলো আছে তাদের একটা বার্ষিক রিপোর্ট প্রকাশ করতে হবে। 2, বৈশ্বিক কর নীতি তৈরি ও পরিচালনা করা, এর মানে হচ্ছে একটা ন্যূনতম কর হার আমরা নির্ধারণ করব, যাতে আমার যে কর হার যে কর যেটা ফাঁকি দেওয়ার ব্যবস্থা এটা বন্ধ হয়, এবং একই সাথে আমার আয় বন্টনের ন্যায্যতা নিশ্চিত করা যায়। এবং এই যে আমরা কর দিচ্ছি, মানে কোম্পানিগুলো যে আমার কর দিচ্ছে তার মানে অ্যাটলিস্ট 20% কর বড় কোম্পানিগুলোকে অবশ্যই দিতে হবে, অ্যাটলিস্ট 20% কর তাদেরকে দিতেই হবে। এবং আমরা কিন্তু আরেকটা যেটা মানে অত্যন্ত অভিনব পদ্ধতি বলা যায়, সেটা হচ্ছে 3 নাম্বার, এআই ভিত্তিক আয় বন্টন ব্যবস্থা চালু করা। বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে কিন্তু মানুষের যে একটা কাজের সেক্টর, সেটা কিন্তু একটু হলেও কিন্তু কমে যাচ্ছে, কিন্তু এবং সেটা ভবিষ্যতে আমার আরো বেশি বাড়বে, যাতে ভবিষ্যতে যখন এই যে এআই শ্রমের এই যে বর্তমানে মানুষের যে শ্রমের জায়গাটা বা নিয়ে নিবে, তখন আমার একটা ইউনিট থাকবে, সেটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম ইউনিট। এবং এর মাধ্যমে আমার একটা মানে কি বলে তহবিল জোগাড় করা হবে, যেটা দিয়ে হচ্ছে যারা হচ্ছে মানে আনএমপ্লয়েড আছে তাদেরকে আমি এই তহবিলটা দিব। এবং কি এরকম যদি কখনো হয় যে কোনো কোম্পানি এআই দিয়ে কোটি কোটি টাকা লাভ করতেছে, তখন কিন্তু এরকম এটা করতে হবে যে সেই লাভের অংশ আমার যে গরিব জনগণ আছে তাদেরকে কিন্তু সহায়তা দিতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে গ্লোবাল ইকোনমিক জাস্টিস মানে এটা কত সুন্দরভাবে কাজ করছে, তারা কর্পোরেটের স্বচ্ছতা নিশ্চিত করছে, এমনকি বৈশ্বিক করনীতির একটা মানে করনীতিকে কীভাবে পরিচালনা করা যায় সেটা দেখছে, এবং একই সাথে আমার যে এআই দিয়ে যে আমার ইনকামটা হচ্ছে সেটাকে কিভাবে আমার সেইটা আয় বন্টনটা সুন্দরভাবে করা যায় সেটাও কিন্তু আমার এই গ্লোবাল ইকোনমিক জাস্টিস অথরিটি দেখছে, এবং সে অ্যাকচুয়ালি একটা ফেয়ারনেস এবং স্বচ্ছতা নিশ্চিত করছে। গ্লোবাল গভর্নেন্স কাউন্সিলের যে 3 নম্বর উইংসটি রয়েছে সেটি হচ্ছে দ্য গ্লোবাল এআই অ্যান্ড টেকনোলজি অথরিটি।
যেটি একটি বৈশ্বিক প্রযুক্তি নিয়ন্ত্রণ সংস্থা, যার দায়িত্ব হচ্ছে বৈশ্বিক প্রযুক্তিগত যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করা, যেরকম সাইবার যুদ্ধ, ডিপ ফেক, ইভেন অটোনোমাস উইপন্স অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতো যে কাজগুলো হচ্ছে সেগুলো। যেরকম ডিপ ফেকের মাধ্যমে এরকম অনেক ছবি বা ভিডিও তৈরি করা হয় যেগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য ক্ষতিকর, এবং একইভাবে যে আমরা সাইবার যুদ্ধের কথা বলতে পারি, ইভেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি কতটা ভয়ানক কিছু তৈরি করা যায় সেটা আমরা সবাই জানি, এর ইফেক্ট কতটা ডিভাস্টেটিং হয়। এবং আমার এই গ্লোবাল এআই অ্যান্ড টেকনোলজি অথরিটি যে কাজ করবে সে কাজগুলোর মধ্যে হয় যে আমাদের যে টেক কোম্পানিগুলো আছে বা টেকনোলজিক্যালি যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর উপরে একটু নজরদারি এবং একই সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে আমার যারা বড় কোম্পানিগুলো আছে তারা গোপনে যাতে এমন কোনো কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি না করে যেটা আমার জন্য বা যেটা আমার পৃথিবীর জন্য বিপজ্জনক। তার জন্য আমরা একটা অডিট তৈরি করব, যেটা নাম আমরা দিয়েছি এআই ইমপ্যাক্ট অডিট, যা হচ্ছে কোনো যখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে বড় যখন কোনো প্রজেক্ট শুরু হবে তার যে একটা সামাজিক প্রভাব মূল্যায়ন করতে হবে, যেটা এটা আমার সমাজের ওপর কোনো নেগেটিভ ইফেক্ট ফেলে কিনা। এবং এই দ্য গ্লোবাল এআই অ্যান্ড টেকনোলজি অথরিটির একটি ভবিষ্যৎমুখী লক্ষ্য রয়েছে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স কে নিরাপদে তৈরি করবে। সেটা যেরকম মানে আমাদের এআইটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে, কিন্তু এই গ্লোবাল এআই অ্যান্ড টেকনোলজি অথরিটির লক্ষ্য হচ্ছে এআই অবশ্যই মানুষের মতো চিন্তা করবে, তবে তা যেন এমন কোনো চিন্তা না করে যেটা আমার মানব জাতির জন্য বিপদ ডেকে আনে। এবং এই যে গ্লোবাল টেকনোলজির যে একটা সুবিধা সেটাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিবে, এবং যাতে আমার যে কম্পারেটিভলি দরিদ্র যেই দেশগুলো আছে তারা যাতে এই এআই এর সুফলটা ভোগ করতে পারে। এবং গ্লোবাল এআই অ্যান্ড টেকনোলজি অথরিটির একটি লক্ষ্য এটা হচ্ছে একটা সায়েন্স এবং আমার এথিক্স মানে বিজ্ঞান ও নৈতিকতার মধ্যে একটি ব্যালেন্স তৈরি করবে, ভারসাম্য বজায় রাখবে। এবং আমার এই যে সায়েন্স হবে এটার উদ্ভাবন হবে, মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যে উদ্ভাবন হবে তা সেখানে আমার মানব কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে, এবং সেখানে আমার অবশ্যই হিউম্যান ওভারসাইট মানে হচ্ছে মানুষের নিয়ন্ত্রণ অপরিহার্য হবে। এই যে আমার আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যে আমি তৈরি করছি সেটা যাতে আমার কখনোই আমার সম্পূর্ণ স্বয়ংক্রিয় না হতে পারে, যাতে সেটা আমার মানুষের জায়গাটা না নিয়ে নিতে পারে। এই অবশ্যই মানুষের মতো চিন্তা করবে, তবে তা কখনোই মানুষকে রিপ্লেস করবে না কিংবা এমন কোনো কিছু করবে না যা আমার মানব জাতির জন্য বিপজ্জনক বা বিপজ্জনক কিছু ডেকে আনে। ন্যাশনাল সভরেনিটি ভার্সেস গ্লোবাল জুরিসডিকশন। আমরা আগে বলেছিলাম যে আমার গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল একটি সাবসিডিয়ারিটি নীতি মেনে চলে, যেখানে গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল তখনই হস্তক্ষেপ করে যেই প্রবলেমগুলো লোকালি ম্যানেজ করা পসিবল হয় না, যেটা আমার একটা গ্লোবাল কনসার্ন বা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়ায়। এখানে সেই কথাটাই বলা হয়েছে যে আমার গ্লোবাল গভর্নেন্স কাউন্সিলের মাধ্যমে একটা রাষ্ট্রের সভরেনিটি বা সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে। মানে এখানে বলা হয়েছে লোকাল ইস্যুস ম্যানেজড লোকালি অ্যান্ড গ্লোবাল ইস্যুস গ্লোবালি, মানে যেই প্রবলেমটা আমার গ্লোবাল কনসার্ন সেটা আমার গ্লোবালি ম্যানেজ করা হবে এবং সেটা আমার ইউনিভার্সাল গভর্নেন্স কাউন্সিল ম্যানেজ করবে। এবং ইউনিভার্সাল গভর্নেন্স যে ফ্রেমওয়ার্কটা আছে এটা আমার সভরেনিটি মানে সার্বভৌমত্ব এবং যে গ্লোবাল কোঅপারেশনটা আছে এটাকে কিন্তু ব্যালেন্স করতেছে। পাবলিক এনগেজমেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক পার্টিসিপেশন। আমার গ্লোবাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বা গ্লোবাল গভর্নেন্স থিওরির কথা যদি আমি বলি, কিন্তু যে আমার আগেই বলেছিলাম মানে বৈশিষ্ট্যই হচ্ছে জনগণের বা জনসাধারণের অংশগ্রহণ। গ্লোবাল গভর্নেন্স ফ্রেমওয়ার্কের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু আমার জনসাধারণ অংশগ্রহণ করতেছে। এখানে স্টেই বলা হয়েছে যে আমার এখানে সবাই যেরকম পাবলিক কনসালটেশন নেওয়া হবে, এনজিও ইনভলভমেন্ট থাকবে এবং যে ডিজিটাল ফিডব্যাক থাকবে সেটাও কিন্তু আমার তারও কিন্তু একটা সুযোগ রয়েছে। এবং আমার এই যে রেসপন্সিভ যে আমি একটা পলিসি তৈরি করব সেখানে কিন্তু আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু ব্যবহার করা হবে আমার এই গ্লোবাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। বর্তমানে আমরা যেসব গ্লোবাল সংস্থার উপর নির্ভর করি তার মধ্যে ইউনাইটেড নেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও অন্যতম। এই সংস্থাগুলোর প্রধান সীমাবদ্ধতাগুলোর মধ্যে হচ্ছে এক, ভেটো পাওয়ারের কারণে কার্যকারিতা ব্যাহত হয়। যেরকম ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলে 5টি পার্মানেন্ট মেম্বার বা P5 রয়েছে, যার যে কান্ট্রিগুলো হলো ইউএসএ, চায়না, ফ্রান্স, রাশিয়া অ্যান্ড ইউকে। মানে এই 5টা কান্ট্রির কিন্তু ভেটোর পাওয়ার রয়েছে এবং তারা তাদের ভেটো দিয়ে মানে যে কোনো প্রস্তাব আটকে দিতে পারে। তার মানে ইউনাইটেড নেশনে একটা ধনী দেশের আধিপত্য কিন্তু আছে। একইভাবে আইএমএফ বা ডব্লিউটিওতেও কিন্তু যে উন্নত দেশগুলোর ভোট ও প্রভাব কিন্তু বেশি থাকে।
যার ফলে কি হয়, এই যে গরিব দেশগুলোর কিন্তু যে স্বার্থ সেটা কিন্তু উপেক্ষিত হচ্ছে। এবং এই সংস্থাগুলোর একটা যে জুডিশিয়াল সিস্টেম তারও কিন্তু একটা লিমিটেশন রয়েছে, তার মানে তাদের বিচার ব্যবস্থারও কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে। যেরকম আমরা যদি বলি আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কথা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কেবল রাষ্ট্র বনাম রাষ্ট্র মামলা নেয়, কিন্তু বর্তমানের যে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কর্পোরেশনগুলো আছে এগুলোকে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দায়ী করতে পারে না। কিন্তু আমার ইউনিভার্সাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কিন্তু তার থিওরির মাধ্যমে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং একইভাবে কর্পোরেশন বা কোম্পানিগুলোকেও কিন্তু দায়ী করতে পারে, তাদেরকেও কিন্তু অ্যাকাউন্টেবল করতে পারে। একইভাবে আমার ইউনিভার্সাল গভর্নেন্স ফ্রেমওয়ার্কে কিন্তু কোনো ধরনের ভেটো পাওয়ারের সুযোগ নাই, কারণ এখানে আমার প্রত্যেকটা কান্ট্রিকে অ্যাটলিস্ট ন্যূনতম যে ছোটো কান্ট্রিগুলো আছে, এস্তোনিয়া অথবা যে মাল্টার মতো ছোটো কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোকেও কিন্তু ন্যূনতম আমার পার্লামেন্টে একটা আসন দিতেই হবে। এমনকি যদি কোনো আইন পাশ হতে হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট 60% ভোট আমার সেই আইনের পক্ষে থাকতে হবে, তখনই কিন্তু আমার কোনো একটা আইন আমার পার্লামেন্টে পাশ হচ্ছে। তাহলে বলা যাচ্ছে যে এই যে এক্সিস্টিং যে গ্লোবাল সিস্টেমগুলো আছে তার থেকে কিন্তু আমাদের ইউনিভার্সাল গভর্নেন্স কাউন্সিল আর ইউনিভার্সাল গভর্নেন্স যে ফ্রেমওয়ার্ক এটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। অ্যান্ড আমরা যদি একটু রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডিজের ক্ষেত্রে আসি, যেখানে আমার ইউনিভার্সাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক একটা ডিফারেন্স সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে এই যে ইউক্রেন যুদ্ধ, যেখানে এই যে ইউনাইটেড নেশনের যে নিরাপত্তা পরিষদ আছে, সিকিউরিটি কাউন্সিল, এখানে কিন্তু এই রাশিয়া যে ভেটো দিয়েছে এর কারণে কিন্তু আমার এই যে যেটা কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত সেটা কিন্তু আমরা নিতে পারছি না। একইভাবে আমরা যদি বলি যে এই যে ইসরায়েল অ্যান্ড ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে, এখানেও কিন্তু সেটাই হচ্ছে যে আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু আমার এই যে ভেটো পাওয়ারের কারণে এবং এমনকি যে ধনী দেশগুলোর আধিপত্যের কারণে কিন্তু আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু এই যে ইউনাইটেড নেশন বা রিলেটেড অর্গানাইজেশনগুলো কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। এবং আমরা যদি ক্লাইমেট ক্রাইসিসের এখানে যদি একটা কথা বলি, আমরা সবাই প্যারিস এগ্রিমেন্ট নিয়ে জানি, যেটা হচ্ছে COP21 আমরা হিসেবে বলি, মানে ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যেটা হয়েছিল ফ্রান্সে ডিসেম্বর 2015-তে, সেখানে কিন্তু প্রত্যেকটা কান্ট্রি কিন্তু একটা টার্গেট সেট করা আছে যে এই প্রত্যেকটা কান্ট্রি এই সময়ের মধ্যে এই টার্গেট ফুলফিল করবে। বাট সেখানে কিন্তু কোনো ধরনের পেনাল্টি সিস্টেম নাই, যে আমার কোনো কান্ট্রি যদি তাদের আগে থেকে সেট করে রাখার টার্গেটকে ফুলফিল না করতে পারে তাহলে একটা পানিশমেন্টের ব্যবস্থা হবে, এরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই। তার জন্য কি হয়েছে, প্রত্যেকটা কান্ট্রি নিজের ইচ্ছা মতো কাজ করছে, এবং যেহেতু তাদের টার্গেট ফুলফিল করতে হবে এই বাধ্যবাধকতাটা নেই, তারা নিজের ইচ্ছা মতো কাজ করছে, কোনো টার্গেট কোনো কান্ট্রি সেভাবে ফুলফিল করতে পারছে না। এবং যে কারণে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি প্যারিস এগ্রিমেন্টের উপরে কিন্তু মানুষ এখন আর সেইভাবে আগ্রহ দেখাচ্ছে না। আমাদের কথা ছিল প্যারিস এগ্রিমেন্টে আমরা এনডিসি মানে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, প্রত্যেকটা কান্ট্রি একটা ডিটারমাইন্ড থাকবে যে মানে এনডিসি মেনে চলবে। এবং আমরা এই ইউক্রেন যুদ্ধের কথা বলি কিংবা এই যে প্যারিস এগ্রিমেন্টের কথা বলি, এখানে যদি আমার ইউনিভার্সাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক থাকতো তাহলে কিন্তু আমার হচ্ছে যে আইসিজি এর যে যুদ্ধ আইন লঙ্ঘনটা রয়েছে তার মাধ্যমে আমরা বিচার করতে পারতাম, এবং আমার যে গ্লোবাল গভর্নেন্স কাউন্সিল রয়েছে দ্রুত ব্যবস্থা নিতে পারতো। একইভাবে যদি এখানে প্যারিস এগ্রিমেন্টে যদি এই টার্গেট ফুলফিল না করতে পারলে একটা পেনাল্টির সিস্টেম থাকতো, তাহলে কিন্তু কোনো কান্ট্রি যদি ফেল করতো, তাহলে তার টার্গেট মিট আপ করতে ফেল করতো, তাহলে কিন্তু তাকে একটা শাস্তির ব্যবস্থায় মানে শাস্তির আয়ত্তায় আনা হতো বা আনা যেত। কিন্তু যেহেতু আমার এখন এই যে ইউনিভার্সাল গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা নেই, তাই তাদের কোনো পেনাল্টিও নেই, তারা যদি কোনো মানে তাদের টার্গেট মিট আপ না করতে পারে তাহলে কোনো এখানে এখন পেনাল্টিও নেই, আর যে কারণে প্যারিস এগ্রিমেন্টের উপরে মানুষ এখন আর সেই দিকে সেইভাবে আগ্রহ দেখাচ্ছে না। And lastly, a call for global responsibility, যেখানে ইউনিভার্সাল গভর্নেন্স থিওরি অফার করছে একটা প্র্যাকটিক্যাল, এথিক্যাল এবং টেকনোলজিক্যাল সলিউশন আমার এই গ্লোবাল চ্যালেঞ্জের জন্য। And it is high time to act collectively to build a safer and fairer world, যেখানে আমার প্রত্যেকটা কান্ট্রি বা আমার যে গ্লোবাল গভর্নেন্স সিস্টেম সেটা ফেয়ার এবং ইফেক্টিভ হবে। And finally, সবাইকে থ্যাংক ইউ, and one quote for everyone: global challenges require global solutions, not silence, not sovereignty, but shared responsibility. Thank you everyone.